The bad news is that we have not reached an agreement, and I think that's bad news for Iran much more than it's bad news for the United States of America. না, সফল হলো না আলোচনা। এই একটি বাক্যই যেন পুরো পৃথিবীর বুকের উপর একটা ভারী পাথর হয়ে বসে আছে। বিশ্বের আনাচে কানাচে, নিউ ইয়র্কের ব্যস্ত রাস্তায় দাঁড়িয়ে থাকা কোনো কফিখোর, তেহরানের গলিতে হাঁটা কোনো সাধারণ মানুষ, কিংবা ঢাকার কোনো চায়ের দোকানের আড্ডাবাজ, সবাই অপেক্ষা করছিল কি হবে এই আলোচনার পরিণতি। মনে হচ্ছিল যেন পৃথিবী এক বিশাল পরীক্ষার হলে বসে আছে, আর প্রশ্নপত্রে লেখা যুদ্ধ না শান্তি। কিন্তু ফলাফল বের হলো অসম্পূর্ণ। 21 ঘন্টার টানা বৈঠক, অসংখ্য প্রস্তাব, পাল্টাপাল্টি যুক্তি, সব শেষে ফলাফল শূন্য। কূটনীতির ভাষায় যাকে বলা হয় নো ব্রেক থ্রু, সাধারণ মানুষের ভাষায় তা স্রেফ হলো না কিছুই। যে আলোচনাকে ঘিরে এত আশা, এত উত্তেজনা, এত কূটনৈতিক নাটক, সেটি শেষ পর্যন্ত গিয়ে ঠেকল একেবারে ব্যর্থতার দরজায়। যেন বহু প্রতীক্ষিত এক নাটকের শেষ দৃশ্য হঠাৎ করেই আলো নিভে গেল, আর দর্শক বুঝতেই পারল না শেষটা কোথায়। ইসলামাবাদে বসেছিল সেই মহা আলোচনা, বিশ্বের মানুষের চোখ ছিল সেখানে। ইতিহাসের পাতায় যেটি একদিন লেখা হতে পারত নতুন এক মোড় হিসেবে। 1979 সালের ইসলামী বিপ্লবের পর এত বড় উচ্চ পর্যায়ের সরাসরি আলাপ এ যেন বহু বছরের জমে থাকা বরফ গলানোর এক চেষ্টা। পাকিস্তান মধ্যস্থতা করেছিল, যেন দুই রাগী বন্ধুর মাঝে বসে থাকা তৃতীয় কোনো বন্ধুর মতো, যে বলছে দেখো ঝগড়া করো না, বসে কথা বলো। কিন্তু সমস্যা হলো, যখন দুজনই নিজেদের ঠিক মনে করে তখন কথোপকথন আর কথোপকথন থাকে না, তা হয়ে যায় যুক্তির লড়াই, আর সেই লড়াইয়ে কেউ হারতে চায় না। 21 ঘন্টা ধরে চলল সেই আলোচনা। শুনতে যতটা দীর্ঘ, বাস্তবে তার চেয়েও বেশি ক্লান্তিকর। কারণ এই 21 ঘন্টা ছিল কেবল সময় নয়, বরং ছিল দুই দেশের দীর্ঘ ইতিহাস, অবিশ্বাস আর শক্তির সংঘর্ষের প্রতিচ্ছবি। ইরান বলছে যুক্তরাষ্ট্র এমন কিছু দাবি তুলেছে যা শুধু আলোচনার টেবিলে নয়, যুদ্ধের ময়দানেও আদায় করা যায়নি। কথাটা শুনলে মনে হয় যেন কেউ দাবার বোর্ডে এমন একটা চাল দিয়েছে যা নিয়মের মধ্যেই পড়ে না। তাদের অভিযোগ, এই দাবিগুলো ছিল অযৌক্তিক, অতিরিক্ত উচ্চাভিলাষী। বিশেষ করে হরমুজ প্রণালী, পারমাণবিক কর্মসূচি আর আঞ্চলিক নিরাপত্তা, এই তিনটি বিষয় যেন আলোচনার কেন্দ্রে দাঁড়িয়েছিল, এবং ঠিক এখানে গিয়েই সব কিছু আটকে যায়। হরমুজ প্রণালী, যে জায়গা দিয়ে পৃথিবীর এক বড় অংশের তেল চলাচল করে, সেটিকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন এক টানাপোড়েন। যুক্তরাষ্ট্র বলছে এখানে কোনো একক দেশের নিয়ন্ত্রণ চলবে না, আর ইরান মনে করছে এটি তাদের আঞ্চলিক বাস্তবতার অংশ। এই টানাপোড়েন যেন নদীর দুই তীরের মতো, একটি আরেকটির দিকে তাকিয়ে থাকে কিন্তু কখনো মিশে যায় না। আর ঠিক এই সময় যখন বিশ্ব অপেক্ষা করছে একটুখানি ইতিবাচক খবরের জন্য, তখন খবর আসে ডোনাল্ড ট্রাম্প নাকি বসে রেসলিং দেখছিলেন। কি অদ্ভুত মিল! একদিকে কূটনৈতিক রেসলিং চলছে ইসলামাবাদের টেবিলে, আর অন্যদিকে বাস্তব রেসলিং দেখছেন বিশ্বের অন্যতম শক্তিশালী দেশের প্রেসিডেন্ট। মনে হয় হয়তো তার মনেও তখন চলছিল এক ধরনের রেসলিং। শক্তি বনাম কূটনীতি, ধৈর্য বনাম আক্রমণ, নীরবতা বনাম হুমকি। আলোচনা ব্যর্থ হওয়ার পর তিনি চুপ করে গেলেন। এই চুপ করে যাওয়াটা ছিল সবচেয়ে ভয়ের, কারণ কিছু কিছু নীরবতা আছে যা হাজারটা কথার চেয়েও বেশি আওয়াজ করে। তার এই নীরবতা যেন ঝড়ের আগের পূর্বাভাস। বাতাস থেমে যায়, পাখিরা চুপ হয়ে যায়, আর মানুষ বুঝতে পারে কিছু একটা আসছে। এবং সত্যি খুব বেশি দেরি হলো না। নীরবতার পরেই এলো হুমকি, আমি একদিনেই ইরানকে গুড়িয়ে দিতে পারি। এই একটি বাক্য যেন আবার পুরো পৃথিবীকে কাঁপিয়ে দিল। এটি কোনো সাধারণ রাজনৈতিক বক্তব্য নয়, এটি এক ধরনের শক্তির ঘোষণা, আবার একই সঙ্গে এক ধরনের অস্থিরতার প্রকাশ। তিনি বললেন ইরানের জ্বালানি খাত, বিদ্যুৎ কেন্দ্র সবকিছু ধ্বংস করে দিতে পারেন। এমনকি হরমুজ প্রণালী নিয়েও স্পষ্ট জানিয়ে দিলেন, হয় সবাই যাবে, না হয় কেউ না। এ যেন সেই পুরনো গল্প, আমার নিয়মে খেলো, না হলে খেলা বন্ধ। এই হুমকির পেছনে যে যুক্তি, সেটিও কম নাটকীয় নয়। তিনি বলছেন ইরান তাদের পছন্দের দেশগুলোর কাছে
তেল বিক্রি করে লাভ করবে, এটি হতে দেওয়া হবে না। অর্থাৎ অর্থনৈতিক চাপের মাধ্যমে এক ধরনের অবরোধ তৈরি করার পরিকল্পনা। এই অবরোধের তুলনা তিনি করেছেন ভেনিজুয়েলার উপর আরোপিত নিষেধাজ্ঞার সঙ্গে, তবে আরও বড় পরিসরে। বিশ্বজুড়ে তখন শুরু হলো নতুন আলোচনা। এটি কি কেবল হুমকি, নাকি সত্যি কোনো বড় পদক্ষেপের প্রস্তুতি? ইরানের পক্ষ থেকে কিন্তু অন্যরকম সুর শোনা যাচ্ছে। তারা বলছে একটি বৈঠকে কোনো সমঝোতা হবে এমন প্রত্যাশা তাদের ছিল না, বরং তারা এটিকে দেখছে একটি দীর্ঘ প্রক্রিয়ার শুরু হিসেবে। তাদের ভাষায় আলোচনা এখন কারিগরি পর্যায়ে গেছে। বিশেষজ্ঞরা কাজ করছেন, খসড়া তৈরি হচ্ছে, মতপার্থক্য থাকলেও যোগাযোগ বন্ধ হয়নি। এই বক্তব্য শুনলে মনে হয় যেন কেউ বলছে খেলা শেষ হয়নি, শুধু প্রথমার্ধ শেষ হয়েছে। কিন্তু বাস্তবতা হলো এই প্রথমার্ধ, এরপরেই বিশ্বজুড়ে উদ্বেগ বেড়ে গেছে। কারণ সবাই জানে দ্বিতীয়ার্ধে কি হতে পারে তা কেউ নিশ্চিত করে বলতে পারে না। গত 28 ফেব্রুয়ারি সেই হামলার পর থেকে পরিস্থিতি উত্তপ্ত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরানের পাল্টা আঘাত মধ্যপ্রাচ্যে যেন এক বিশাল দাবার বোর্ডে পরিণত হয়েছে, যেখানে প্রতিটি চালের পেছনে লুকিয়ে আছে বিস্ফোরণের সম্ভাবনা। এই অবস্থায় পাকিস্তানের মধ্যস্থতা ছিল একটুখানি আশার আলো, কিন্তু সেই আলো এখন ঝাপসা হয়ে গেছে। একজন বলছে শান্তি, আরেকজন বলছে শর্ত, একজন বলছে সমঝোতা, আরেকজন বলছে নিয়ন্ত্রণ। ফলে যা হওয়ার তাই হয়েছে, আলোচনা হয়েছে, কিন্তু ফলাফল হয়নি। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এরপর কি? ট্রাম্পের নীরবতা আবার ভাঙবে, নাকি আরও বড় কোনো পদক্ষেপ আসবে? ইরান কি তাদের অবস্থান নরম করবে, নাকি আরও শক্ত হবে? আর সবচেয়ে বড় কথা, এই কূটনৈতিক ব্যর্থতা কি আবার যুদ্ধের দরজা খুলে দেবে? এই প্রশ্নগুলোর উত্তর এখনো অজানা, কিন্তু একটি বিষয় নিশ্চিত, বিশ্ব এখন এক অদ্ভুত অপেক্ষায় আছে। এই অপেক্ষা শান্তির নয়, বরং অনিশ্চয়তার। হয়তো আবার আলোচনা হবে, আবার টেবিল বসবে, আবার কাগজে কলমে কিছু লেখা হবে, কিন্তু বিশ্বাসের যে ফাঁক তৈরি হয়েছে সেটি পূরণ করা সবচেয়ে কঠিন। কারণ যুদ্ধের চেয়ে কঠিন হলো বিশ্বাস ফিরিয়ে আনা। আর এই মাঠে কেউ কাউকে বিশ্বাস করছে না, আর বিশ্বাস ছাড়া কোনো আলোচনাই সফল হয় না। তাই আজকের এই ব্যর্থতা শুধু একটি আলোচনার ব্যর্থতা নয়, এটি একটি সম্ভাবনার ব্যর্থতা, এটি একটি আশার ব্যর্থতা। তবুও পৃথিবী থেমে থাকে না, বিশ্ব রাজনীতি তার নিজের মতো করে চলতে থাকে। শেষ পর্যন্ত এই পুরো ঘটনাটা আমাদের একটা পুরনো সত্য আবার মনে করিয়ে দেয়। যুদ্ধ শুরু করা সহজ, শেষ করা কঠিন, আর শান্তি সেটা আরও কঠিন। ইসলামাবাদের সেই 21 ঘন্টা আমাদের শিখিয়েছে কূটনীতি শুধু টেবিলে বসে কথা বলা নয়, এটা শক্তি, অহংকার, স্বার্থ আর সময়ের জটিল সমীকরণ। এখন প্রশ্ন একটাই, এই সমীকরণের সমাধান হবে, নাকি আবারও ইতিহাসের খাতায় যোগ হবে আরেকটি যুদ্ধের অধ্যায়?